আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম রামগড়ের রাত। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম রামগড়ের রাত, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সে বছর শীত এমন জাঁকিয়ে পড়েছিল যে শাল সোয়েটারেও সুবিধা হচ্ছিল না। আমার বয়স তখন 24 কি 25, সবে সরকারি চাকরিতে জয়েন করেছি, ফলে হাতে টাকা পয়সাও ছিল। হঠাৎই এক বন্ধুর কথা শুনে রাজরপ্পায় ছিন্নমস্তা দেবী এবং দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থল দেখতে যাবার খুব ইচ্ছে হলো। বাড়িতে বাবা মা অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই বারণ করলেন ওই সময় না যাওয়ার জন্য, কারণ এখানেই যখন এত শীত, তখন ও দেশে না জানি শীত কত প্রবল হবে। আমি কিন্তু কারো কথায় কর্ণপাত করলাম না। দু একজন বন্ধুকে সঙ্গে যাওয়ার কথা বলতেই তারা বলল, পাগল নাকি? অবশেষে কাউকে না পেয়ে আমি নিজেই রাঁচি এক্সপ্রেসে আমার নিজের জন্য একটা টিকিট কিনে ফেললাম। রাজরপ্পা যেতে হলে রামগড় হয়েই যেতে হয়, তাই কেউ কেউ হাজারিবাগ দিয়েও যাওয়া পছন্দ করেন। আমি রাঁচির পথই বেছে নিলাম। যাই হোক, আমি রাঁচিতে নেমে দুদিন থেকে শহরটা একটু ঘুরে বেরিয়ে নিলাম। এরপর একদিন সকালের বাসে রওনা হলাম রামগড়ের দিকে। রামগড় থেকে রাজরপ্পা দেখার সুবিধে খুব। রাজরপ্পা দেখা হলে হাজারিবাগ দিয়ে ফিরবো, এটাই আমার বাসনা। রাঁচি বা রামগড় তখন বিহার প্রদেশের মধ্যে ছিল। তা সেই প্রচণ্ড শীতের মুখে এসে বুঝতে পারলাম কাজটা খুব একটা ভালো করিনি। আর 1 মাস বাদে এলে এমন ভয়ঙ্কর হাড় কাঁপানো ঠান্ডার কবলে পড়তে হতো না। তবু বয়স তখন খুবই কম, একেবারেই উঠতি যৌবন, তাই অত শীতে কাবু হয়েও একেবারেই হার মানিনি। রামগড়ে যখন বাস থেকে নামলাম, বেলা তখন প্রায় 12টা। রামগড় তখন এখনকার মতো এত জমে ওঠেনি। খুব নিম্নমানের এমন একটি কি দুটি হোটেল ছিল যেখানে রাত্রিবাস করা যায়, কিন্তু দুর্ভাগ্য এই নিম্নমানের ওই হোটেল দুটির কোনোটিতেই জায়গা পাওয়া গেল না। আর রাজরপ্পায় যে যাব, সেখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। সন্ধ্যের পর একেবারে শুনশান হয়ে যায় জায়গাটা। মন্দিরের পূজারি, দোকানদার ও পশারিরা বেলা গড়াতেই সব উধাও হয়ে যায় সেখান থেকে। তাই কী যে করি যখন ভাবছি, তখনই এক মধ্যবয়সী ভদ্রমহিলা কিছু কেনাকাটা করে ফিরছিলেন। আমায় দেখে বললেন, আপনি কি ঘর খুঁজছেন? বললাম, হ্যাঁ, আমার একখানা ঘর আছে, আমি আপনাকে ভাড়া দিতে পারি। কজন আছেন আপনারা? আমি একাই। ভদ্রমহিলাকে দেখে মনে হলো বেশ জাঁদরেল গোছের। বললেন, ও মা, একা কেউ বেড়াতে আসে? বলি, চোর ছ্যাচ্ছন্নও তো? আমি বললাম, কেন, আমায় দেখে কি সেই রকম বলে মনে হচ্ছে? মুখ দেখে কি মানুষ চেনা যায়? কে যে কী ধান্দায় আসে তা কে জানে। যাই হোক, সচরাচর কাউকে ঘর ভাড়া আমি দিই না। তা তোমার অল্প বয়স দেখেই ঘর দিচ্ছি, না হলে এখন তুমি যাবেই বা কোথায়? আমার এই ঘরের ভাড়া 40 টাকা, তুমি একা যখন 25 টাকাই দিও। ভদ্রমহিলা প্রথমে আপনি, পরে তুমিতে এলেন, ভালোই লাগলো। বললাম, 25 টাকাই দিতে আমি রাজি, চলুন তাহলে আপনার ওখানে যাই। আমি ভদ্রমহিলার সঙ্গে এলাম। বাস রাস্তার বাঁদিকে একটা গলির মধ্যে 2-3টে বাড়ির পরই ওনার ছোট্ট দোতলা বাড়ি। নিচের তলায় উনি নিজে থাকেন, ওপর তলাটা ভালো লোকজন দেখলে মওকা পেলে ভাড়া দেন। নিচে ওপরে দুদিকেই জল, কল, বাথরুমের ব্যবস্থা ভালো। ভদ্রমহিলা উপরে উঠে আমাকে দাঁড়াতে বলে 2-5 মিনিটের মধ্যেই ঘরটাকে পরিষ্কার করে ফেললেন। তারপর বললেন, 2টো কম্বল আছে, যদি লেপের দরকার হয় তো বলো, কোথাও থেকে আনিয়ে দেব। কদিন থাকবে শুনি? আজ তো আছি, কাল রাজরপ্পা দেখে পরশু ধানবাদ অথবা হাজারিবাগে চলে যাব। কেন, সেখানে আবার কি আছে? কিছুই নেই, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব। ভদ্রমহিলা আমাকে ঘর খুলে দিয়ে বিদায় নিলেন। তারপর নিচের থেকে হেঁকে বললেন, চান টান হয়নি নিশ্চয়ই? যদি গরম জল লাগে তো বলো, আমি ব্যবস্থা করে দেব। তাহলে খুব ভালো হয়, না হলে এই শীতে চান করা অসম্ভব। প্রায় মিনিট 10 বাদে ভদ্রমহিলা 1 বালতি গরম জল নিজেই নিয়ে এসে রেখে গেলেন আমার বাথরুমে। আমি প্রবল শীতকে উপেক্ষা করেও কোনো রকমে স্নানের পর্ব সমাধা করলাম। তারপর বাস রাস্তার ধারে কতকগুলো সস্তার হোটেলে উঁকি ঝুঁকি মেরে দেখলাম আমার রুচি অনুযায়ী কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না।
এইভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি একটি হোটেল পেয়ে সেখানেই ঢুকে পড়লাম। ভাত, ডাল, তরকারি, মাছ সবই আছে এখানে, 7 টাকায় দমভর। এখানে খেতে বসে রাজরপ্পা যাওয়ার ব্যাপারে খোঁজ নিতে লাগলাম হোটেলের লোকেদের কাছে। হোটেলের মালিক বললেন, কাল সকালে যাবেন তো? আমার এই হোটেলের সামনেই অনেক ট্রেকার এসে জড়ো হবে, কোনো অসুবিধে হবে না। রাজরপ্পা খুব ভালো জায়গা, যান ঘুরে আসুন। তারপর জিজ্ঞেস করলেন, এখানে কোথায় উঠেছেন? আমি ওই ভদ্র মহিলার বাড়ির কথা বললাম। শুনে মালিক একটু গুম খেয়ে গেলেন। তারপর বললেন, 2 দিনের ভাড়াই কি ওকে দিয়ে দিয়েছেন? বললাম, না, 1 দিনের ভাড়া দিয়ে দিয়েছি। তাহলে এক কাজ করুন, আজকের রাতটা কোনো রকমে ওখানে কাটিয়ে কাল সকালে রাজরপ্পা যাওয়ার সময় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এখানে চলে আসুন। আমি আপনার থাকার ব্যবস্থা করে দেব। তারপর একটু সময় কি যেন ভেবে বললেন, আপনি একা তো, একটা রাতই বা ওখানে কাটাবেন কি করে তা তো ভেবে পাচ্ছি না। আমি বললাম, কেন বলুন তো? ভদ্রমহিলা কিন্তু আমার সঙ্গে খুব ভালো ব্যবহারই করছেন। মালিক বললেন, ভদ্রলোককে দেখেছেন? না তো। ঠিক আছে, একটা রাত কোনো রকমে ওখানে কাটান, কাল আপনার ব্যবস্থা করে দেব। আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে আবার নিজের আস্তানায় ফিরে এলাম। হোটেলের মালিক কেন যে আমাকে এখানে থাকতে না করছেন তা ভেবে পেলাম না। তবু ওর কথা শোনার পর আমার মনে কেমন যেন একটু ভয় ঢুকে গেল। যাই হোক, কনকনে ঠান্ডায় বেশ কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার পর ঘরে তালা দিয়ে বাইরে বেড়াতে চললাম। 2-1 দিনের জন্য তো এসেছি, সবসময় ঘরে শুয়ে থেকে কি করব? দিনের আলোয় জায়গাটাকে একটু ভালো করে ঘুরে দেখি। সিঁড়ি বেয়ে নিচে নামতে ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। ভদ্রমহিলা বললেন, আমাকে গরম জলের জন্য 1 টাকা দেবে বাবা। তারপর বললেন, দুপুরে কোথায় খেলে? আমি যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলের নাম বললাম। ভদ্রমহিলা নাক মুখ সিটকে বললেন, 4 থেকে এত খাবার হোটেল, শেষকালে থেকে থেকে ওইখানে খেতে গেলে? খুব বাজে স্বভাব লোকটার, সব সময় আমার বাড়ির বদনাম করে। যাই হোক, রাতে আর কোথাও যেন যেও না, 2টো ডাল রুটি আমিই করে দেব, এর বেশি অন্য কিছু তো বাইরেও পাবে না। তাছাড়া সন্ধে হতে না হতেই লোকজন কমে গেলে সব বন্ধ হয়ে যায় এখানকার। আমি বললাম, বেশ তো, ডাল রুটিই খাবো, আমার জন্যে 4খানা রুটি করবেন। আমি এবার আলাপ জমানোর জন্য বললাম, নিচের এই ঘর দুটোই কি আপনি একাই থাকেন? না না, একা থাকবো কেন, আমার কর্তা আছেন, আমরা দুজনেই থাকি। কই, তাকে তো দেখছি না, উনি একটু দরকারি কাজে রাঁচি গেছেন, ফিরতে রাত হবে। আমি আর কথা না বাড়িয়ে 1টি টাকা ভদ্রমহিলার হাতে দিয়ে বড় রাস্তায় এলাম। তারপর একটা দোকানে চা খেয়ে ঘুরতে লাগলাম পথে পথে। এদিকে অনেক ছোট ছোট পাহাড় ও এলাকা ঘিরে অনেক বন জঙ্গল আছে, তাই দেখে সময় কাটাতে লাগলাম। সন্ধে পর্যন্ত ঘোরার পর শীতের দাপট বৃদ্ধি পেলে স্বস্থানে ফিরে এলাম আবার। ভদ্রমহিলা তখন ঘরের কাজ করছিলেন। একবার আর চোখে তাকিয়ে দেখলেন আমার দিকে, তারপর আবার কাজে মন দিলেন। তখন লোডশেডিং চলছে। আমি টর্চের আলোয় পথ দেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ঘরের দরজা খুলতেই চক্ষু স্থির হয়ে গেল, কেননা দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখলাম এক তরুণী ঘরের ভেতর থেকে আমার পাশ কাটিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওই দৃশ্য দেখে শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। কে এই তরুণী? আমার ঘরে ঢুকলো কী করে? তাছাড়া যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে ওই ভদ্রমহিলা ছাড়া আর কাউকে তো এখানে আমি দেখিনি। তার চেয়েও বড় কথা, আমার তালাবন্ধ ঘরে ওই তরুণী ঢুকলো কী করে? আমি দ্রুত নেমে এলাম নিচে ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলা বললেন, কিছু বলবে? আমি ওই আশ্চর্যজনক ঘটনার কথা বললাম ভদ্রমহিলাকে। শুনে উনি বললেন, ও তোমার মনের ভুল বাবা, কি দেখতে কি দেখেছো, নাহলে তালাবন্ধ ঘরে কে ঢুকবে? আমি বললাম, মোটেই ভুল দেখিনি, তার মুখ আমি দেখেছি। দুপুরে কি তোমার ঘরের দরজা খোলা ছিল? না, আমি বন্ধ করেই শুয়েছিলাম। তাহলে হয়তো খিল দাওনি। চুরির মতলবে কেউ তোমার ঘরে ঢুকেছিল, পরে সাড়া পেয়ে লুকিয়েছিল তক্তপোষের নিচে। এখন পকেট হাতড়ে দেখো টাকা পয়সা তোমার সব ঠিকঠাক আছে কিনা। কথা বলতে বলতেই আলো জ্বলে উঠল। আমি আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। তারপর টাকা পয়সা ইত্যাদি যা ছিল ভালো করে দেখে নিলাম। এ ঘরের কোনো কিছুই খোয়া যায়নি। টাকা পয়সা তো খোয়া যাবার নয়, সব আমার মানিব্যাগে মাথার কাছেই ছিল। ঘরে ঢুকে বসলাম বটে, তবে আমার কিন্তু খুব ভয় করতে লাগলো। তার কারণ, এই ব্যাপারে ভদ্রমহিলার যদি কোনো কারসাজি থাকে
তাহলে রাত ভিতে বিপদের শেষ থাকবে না। এই অচেনা জায়গায় আমার নিজের কেউ না থাকলেও ওই হোটেল মালিক নিশ্চয়ই আমার পাশে এসে দাঁড়াবেন, কেননা তিনিই তো আমাকে বলেছেন এই বাড়িতে আর না থাকতে। মন মেজাজ আমার এমনই খিঁচড়ে গেল যে কোনো কিছুই আর ভালো লাগলো না। তবে কাল সকালেই যে আমি এ বাড়ি ত্যাগ করব সে ব্যাপারে চরম সিদ্ধান্ত নিলাম। রাত 8টা নাগাদ ভদ্রমহিলা 4খানা রুটি আর 1 বাটি ডাল নিয়ে এসে দিয়ে গেলেন আমাকে। একটা কাঁচের বোতলে করে জলও দিলেন। আমার সঙ্গে রাঁচি থেকে নিয়ে আসা কিছু ক্ষীরের মিষ্টি ছিল, তাই দিয়ে বেশ তৃপ্তি করে ডাল রুটি খেয়ে নিলাম। চমৎকার রান্নার হাত ভদ্রমহিলার, এত সুন্দর ডাল রেঁধেছেন যে খেয়ে মন ভরে গেল। খাওয়া দাওয়ার পর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে দেখি পরপর 2টো জলের বোতল বসানো। দ্বিতীয় বোতলটা যে ভদ্রমহিলা কখন দিয়ে গেলেন তা টেরও পাইনি। যাই হোক, পেট ভর্তি করে জল খেয়ে ঘরে এসে দরজায় খিল দিলাম। তবু আরও একবার নিশ্চিন্ত হবার জন্য তক্তপোষের তলার দিকটা দেখে নিলাম ভালো করে। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শুয়ে সেই রহস্যময়ী তরুণীর ব্যাপারে চিন্তা করতে করতে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। অনেক পরে ঘুমিয়েও পড়লাম একসময়। প্রায় মধ্যরাতে হাড় হিম করা ঠান্ডায় সারা শরীর কেঁপে উঠল আমার। এত শীত যে বলতে গেলে ধনুকের মতো বেঁকে গেলাম প্রায়। তখনই অনুভব করলাম আমার গায়ের চাপা দেওয়া 2টো কম্বলের একটাও নেই। আশ্চর্য, এমন তো হবার কথা নয়। আমি টর্চ জ্বেলে কম্বল নিতে গিয়ে দেখি সে 2টো আগে যেমন রাখা ছিল তেমনি পাট করা অবস্থায় একইভাবে পায়ের কাছে রাখা আছে। আমার যে তখন কী অবস্থা তা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। কম্বল গা থেকে খুলে গেলে পায়ের দিকে এলোমেলোভাবে পড়ে থাকতে পারে, কিন্তু এমন পরিপাটিভাবে 2টো কম্বল পায়ের কাছে ভাঁজ করে রাখলো কে? ভেবে কোনো কুল পেলাম না। তবে স্থির করলাম আর আলো নিভিয়ে নয়, এবার আলো জ্বেলেই শুয়ে থাকবো সারা রাত। কিন্তু ভাবি এক, হয় আর এক। একটু পরেই লোডশেডিং হয়ে আবিল অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। দুশ্চিন্তার ঘোর কাটলে ঘুমিয়েও পড়লাম আবার। ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে হঠাৎই মনে হলো আর একজন কে যেন শুয়ে আছে আমার পাশে। আতঙ্কে ভয়ে নীল হয়ে গেলাম আমি। এই মুহূর্তে কী যে করব তা ভেবে পেলাম না। সন্দেহভঞ্জনের জন্য বাঁ হাতের কনুই দিয়ে একটু ঠেলা দিতেই মেয়ে গলায় বিরক্তিকর শব্দ শুনতে পেলাম। উফ! আমি কোনো রকম সাড়া শব্দ না করে পা টিপে টিপে দরজার কাছে এসে খিল খুলে বাইরে বেরিয়েই দরজায় শিকল দিলাম। রামগড়ের সেই ভয়ঙ্কর শীত ও তার সঙ্গে অন্য আতঙ্কে আমার শিরদাঁড়া দিয়ে যেন হিম স্রোত বইতে লাগলো। আমি দ্রুত সিঁড়ি বেয়ে নেমে চলে এলাম বড় রাস্তায়। ভাগ্য ভালো যে একটু পরেই লোডশেডিং দূর হলো। বড় রাস্তার ধারে এক জায়গায় কয়েকজন ট্রাক ড্রাইভার গাড়ির টায়ার পুড়িয়ে আগুন করে খোশ মেজাজে নিজেদের মধ্যে গল্প করছিল। আমি তাদের দলেই ভিড়ে গেলাম। এই ড্রাইভারদের সবাই সর্দারজি হলেও ওদের মধ্যে 2-1জন বিহারি ক্লিনারও ছিল। তারা এমন অসময়ে আমাকে ওইভাবে দেখে জানতে চাইল এই রাত দুপুরে আমার কোনো বিপদ হয়েছে কি না। আমি তখন আমার সব কথা খুলে বললাম ওদের। আমার কথা শুনে ওদের একজন বলল, ওই বাড়িটার ব্যাপারে এই রকম সব কথা এর আগেও শুনেছি, তবে সরাসরি এমন অভিজ্ঞতার কথা এই প্রথম শুনলাম। এরপর ওরা আমাকে বাইরে খোলা জায়গায় না থাকতে বলে ওদের একটা লরিতেই ড্রাইভারের সিটে বসতে বলল। আমার ঘুম তখন মাথায় উঠে গেছে। ওই ড্রাইভারের সিটে বসেই কোনো রকমে রাত কাটালাম। দেখতে দেখতে ভোর হলো। ড্রাইভাররাই ভালোবেসে 1 কাপ চা খাওয়ালো আমাকে। তারপর দিনের আলো ফুটে উঠলে আমি আবার বাসায় ফিরে গিয়ে ভয়ে ভয়ে দরজার শিকল খুলে ভেতরে ঢুকলাম। তারপর আমার ব্যাগ গুছিয়ে ভদ্রমহিলা জেগে ওঠার আগেই চলে এলাম রাজরপ্পার ট্রেকার স্ট্যান্ডে। এই রামগড়ে আর এক রাতও নয়। রাজরপ্পা থেকে বেলাবেলি ফিরে রাঁচি অথবা হাজারিবাগ যেদিকের বাস আগে পাবো সেদিকেই চলে যাব। স্ট্যান্ডে যাওয়া মাত্রই ট্রেকার পেলাম। সেখানেই 2-1জন সহযাত্রীর সঙ্গে কথা বলে ওই বাড়ির ব্যাপারে জানতে পারলাম। বাড়ির মালিকের নাম রতনলাল সাউ। ওনার 2 স্ত্রী, এখন যিনি আছেন তিনি প্রথমা। দ্বিতীয় স্ত্রী খুবই অল্প বয়সী। স্বাভাবিকভাবেই 2 সতীনের মধ্যে বনিবনা হতো না, তাই একদিন মনের দুঃখে দ্বিতীয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশি তদন্তে জানা যায় এটি আত্মহত্যা নয়, হত্যা। রতনলাল ও প্রথমা স্ত্রী অর্থাৎ বর্তমানের এই ভদ্রমহিলাকে পুলিশ ধরে নিয়ে যায়। এখনকার এই ভদ্রমহিলা তার ভাইদের
সাহায্যে টাকার জোরে বেরিয়ে এলেও রতনলালের কারাবাস হয়। তিনি এখনও জেলে। এই ঘটনার পর 5টি বছর কেটে গেলেও সেই তরুণীর অতৃপ্ত আত্মা এখনও মাঝে মাঝে তার অস্তিত্বের প্রকাশ ঘটায়। অচেনা কোনো লোক না জেনে ওই বাড়িতে রাত কাটালে তাদের অনেকেরই নাকি অনেক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। গত রাতে আমারও ঠিক যেমনটি ছিল। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে কিংবা কোনো কিছু নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।